গল্প স্বামী স্ত্রী। আজকের সকালটা খুব বিষণ্ণতায় ভরা ছিল। যখন তমালির ঘুম ভাঙল, সারা শরীরে একটা ক্লান্তি অনুভব হচ্ছিল। পুরো শরীরটা যেন ঝিমঝিম করছে। তমালি বিছানা ছেড়ে উঠে বসে পড়ে। পুরো বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে আছে। বাড়ির পরিবেশটা অস্বাভাবিকভাবে শান্ত, যেন বড় কোনো ঝড় আসার আগের নিঃশব্দ ইশারা। মোবাইলে একটা মেসেজ ছিল, আজ কোর্টে ওর আর অনুপমের শেষ শুনানি। তারপর ওদের মধ্যে সব কিছু চিরতরে শেষ হয়ে যাবে। আজ দুজন পুরোপুরি আলাদা হয়ে যাবে। না চাইলেও আজ ওর চোখের সামনে অনুপম আর নিজের অতীতের মুহূর্তগুলো ভেসে উঠতে লাগলো। আজ অনুপমের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করছিল তমালি। গতবারের শুনানিতে বিচারপতি ম্যাডাম তাকে ধমক দিয়ে বলেছিলেন, বিয়ে কোনো পুতুল খেলা নয়, ইচ্ছে হলে খেললেন, ইচ্ছে হলে ছেড়ে দিলেন, এমন নয়। আপনারা স্বামী স্ত্রী, একবার একে অপরকে সময় দিন এবং একে অপরের ভুলগুলো ক্ষমা করার চেষ্টা করুন। 3 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু এই 3 মাসে না অনুপম কোনো উদ্যোগ নিয়েছিল আর না তমালি। দুজনেই নিজেদের ইগো আর অহংকারে ডুবেছিল। তমালি একটি বড় কোম্পানিতে চাকরি করে, অনুপমও ততটাই বড় কোম্পানিতে ভালো বেতনের চাকরি করে। আজ কোর্টে যাওয়ার কথা ভাবলেই ওর মনে এক অদ্ভুত অস্থিরতা জেগে ওঠে। কে জানে অনুপম কী প্রতিক্রিয়া দেবে, কি বলবে ওকে। এখন তো অনুপম ছাড়াই সারা জীবন কাটাতে হবে ওকে। ফ্রেশ হয়ে ও আয়নার সামনে এসে দাঁড়ালো। চুলগুলো পুরোপুরি জট পাকিয়ে আছে, ঠিক যেন ওর নিজের জীবনের মতো। চুলটা যে ঠিক করে চিরুনি দিয়ে আঁচড়াবে সেটাও ইচ্ছে করছে না ওর। তমালি মন দিয়ে নিজের চোখের দিকে তাকায়। নিজের অজান্তেই চোখের কোণটা ভিজে ওঠে। ব্রেকফাস্ট তৈরি হয়ে গিয়েছিল। ওর বাবা দেবেশবাবু ডাক দিলেন, তাই তমালি ডাইনিং হলে চলে আসে। প্রায় সবাই সেখানে বসেছিল। এখানে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে আছে। মেয়েকে দেখে দেবেশবাবু হালকা হাসি দিয়ে বললেন, আয় মা, বস, ব্রেকফাস্ট কর। হ্যাঁ। তমালি শান্তভাবে বসে পড়ল। ও খেয়াল করল আজ কেউই ওকে কিছু বলছে না। সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকার ভান করছে। বর্দা প্রণব আর বৌদি অদিতি দুজনেই চাকরি করে। অদিতি রান্নাঘরে মাকে সাহায্য করছিল। বৌদি ডাইনিং টেবিলে জলখাবার পরিবেশন করতে লাগলো। কুণালও এসে বসে পড়ল। বসতেই সে সবাইকে গুড মর্নিং বলল। তমালিও মাথা নিচু করে নিজের কফি আর স্যান্ডউইচ নিয়ে বসে পড়ে। আজ ওর কফি খেতেও মন চাইছে না, স্যান্ডউইচও গলা দিয়ে নাবছে না। অদিতিও এসে তমালির ঠিক সামনে এসে বসে পড়ল। তমালির মলিন মুখ আর অবস্থা দেখে ব্যঙ্গ ভরে হেসে অদিতি বলল, কি ব্যাপার তমা, আজ তো তোমার শুনানি আছে না? হালকা মাথা নেড়ে উত্তর দেয় তমালি। তাহলে আজ অনুপমের কথা মনে পড়ছে বুঝি? নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছ? না চুল আঁচড়ানো, না চোখে কাজল, কী রকম অবস্থা বানিয়ে ফেলেছ। যদিও অদিতির কথাগুলো খুব স্বাভাবিকই ছিল, কিন্তু তবুও সেটা যেন তীরের মতো বিঁধে গেল তমালির মনে। প্রত্যুত্তরে তমালি কিচ্ছু বলল না। চারপাশে এক অদ্ভুত উত্তেজনা ও অস্বস্তি ছড়িয়ে পড়ল। পরিস্থিতি হালকা করতে দেবেশবাবু বললেন, সবাই শোনো ভাই, কুণাল বিয়ে করতে রাজি হয়ে গেছে এবং আমাদের কাছে আর কোনো অপশন নেই, শুধু ওর পছন্দের সায় দেওয়া ছাড়া। কারণ মেয়েটাও আমাদের পছন্দ হয়েছে। কুণালের পছন্দ মানেই আমাদের পছন্দ। এই বলে তিনি জোরে হেসে উঠলেন। কিন্তু কুণাল একটু বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি এটা ভাবছিলাম বাবা, যে বিয়েটা একটু সাদামাটাভাবে করে নিই, একটা ছোটোখাটো পার্টি দিই, কোর্ট ম্যারেজ করে নিই। কেন? তমালির মুখ থেকে আপনা আপনি কথাটা বেরিয়ে গেল। কুণাল তমালির দিকে এমনভাবে ঘুরে তাকালো যে তমালি চুপ হয়ে গেল। ওর মাথাটা ঝাঁ ঝাঁ করে ওঠে। তাহলে কি আমার জন্য? নিজেকেই প্রশ্ন করল ও। এমন তো নয় যে কুণাল তার শ্বশুরবাড়ি, বন্ধু আর কলিগদের সামনে বলতে লজ্জা পাচ্ছে যে তার বোন একজন ডিভোর্সি। তমালির সারা শরীরে এক শিহরণ খেলে যায়। আমরা যতই উন্নতি করি না কেন, আমাদের চিন্তাভাবনা সেখানেই আটকে আছে। আর এতদিন ধরে ও কোনো মরীচিকার পেছনে দৌড়াচ্ছিল। এটা কি ওর নিজের বাড়ি? আমি আমার বাড়ি চলে যাচ্ছি, এই কথা বলে সে গর্বের সাথে অনুপমের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল।
আজ সেই অহংকারী তার মুখের ওপর চপটাঘাত করল। ততক্ষণে তমালির মা নিরুপমা দেবী এসে সেখানে বসে পড়লেন। তারপর প্রণব এসে যোগ দিল। আজ আমাকে কীর্তনে যেতে হবে, জলখাবার খেয়ে আমি বেরিয়ে পড়ব। হ্যাঁ রে মা, আজ তো তোর শুনানি আছে না? একমাত্র দেবেশবাবু তমালির প্রতি কিছুটা উদ্বেগ দেখালেন। হ্যাঁ বাবা, কিন্তু আমি আজ তোর সঙ্গে যেতে পারবো না। তুই তো জানিস গত 3 মাস ধরে আমার ব্যবসায় কত ঝামেলা চলছে। আজ আমি সব স্টাফেদের মিটিংয়ে ডেকেছি। নিজেকে দায়মুক্ত করতে প্রণব বলল, আমারও খুব জরুরি কাজ আছে, তবে আমি তোকে কোর্ট পর্যন্ত ছেড়ে দিতে পারি। তুই শুধু রেডি হয়ে নে। আমি রেডি, শুধু পোশাক বদলাতে হবে। কি বলছো তমা, এই অবস্থায় যাবে? কোথাও কি অনুপমের কথা আবার মনে পড়ছে? এমন তো নয় যে ডিভোর্স নিতে নিতে আবার তার স্বপ্নে ডুবে গেছো? অদিতি ব্যঙ্গ করে হেসে উঠল। নিজের স্ত্রীর কটাক্ষ উপেক্ষা করে প্রণব তমালিকে বলল, কাম ফার্স্ট তমা, তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি গাড়িতে তোর জন্য ওয়েট করছি। প্রণব বেরিয়ে গিয়ে গাড়িতে বসে পড়ল। তমালি হঠাৎ উঠে নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আজ ওর কিছুই করতে ইচ্ছে করছে না। প্রায় 8-10 মাস আগে সে অনুপমের বাড়ি ছেড়ে চলে এসেছিল। তখন থেকেই দুজন আলাদা থাকছিল। অবশেষে দুজনেই ডিভোর্স হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বাইরে থেকে প্রণবের গাড়ির হর্ন ওর কানে এসে বাজল। ও চুলে একটা রাবার ব্যান্ড বেঁধে ব্যাগ আর ফাইল হাতে নিয়ে দৌড়ে গাড়ির দিকে গেল। তমালি সিট বেল্ট বেঁধে সিটে মাথা ঠেকে চোখ বন্ধ করে রাখে। পুরো রাস্তা প্রণব একটি কথাও বলল না। তমালিও চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকলো। অনুপম ছিল দেবেশবাবুর বন্ধুর ছেলে। ফ্যামিলি ফ্রেন্ড হওয়ার কারণে দেবেশবাবুর বাড়িতে যাতায়াত লেগেই থাকতো। তমালি আর অনুপমের মধ্যে ছোটবেলা থেকেই বন্ধুত্ব ছিল। আর সেই বন্ধুত্ব কখন ভালোবাসায় পরিণত হয়েছিল সেটা তমালি নিজেও বুঝে উঠতে পারেনি। দুজনেই একই জাতের, উপরন্তু পরিবার ঘনিষ্ঠ, তাই এই সম্পর্ক নিয়ে দুই পরিবারেরই কোনো আপত্তি ছিল না। ফলে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল ওদের। তমালি অনুপমকে পেয়ে খুব খুশি ছিল। নিজের ভালোবাসা সে পেয়েছিল। শ্বশুরবাড়িও পূর্ব পরিচিত হওয়ায় সবাই তাকে সাদরে গ্রহণ করেছিল। তমালি আর অনুপম দুজনেই ভালো কোম্পানিতে চাকরি করত। তারা নিজেদের জীবন নিয়ে খুব খুশি ছিল। কয়েক মাস সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু যখন বাস্তব জীবনের মুখোমুখি হলো তখন অনুপম ধীরে ধীরে বাস্তববাদী হয়ে উঠল। সে তমালির স্বামীর ভূমিকা নিতে শুরু করে। তাদের মধ্যে ছোটোখাটো ব্যাপারে তর্ক হতে থাকে। তাদের চিন্তা ভাবনা একে অপরের থেকে একেবারে আলাদা হয়ে পড়েছিল। তমালির ঘরের কাজ করতে ভালো লাগতো না, আর অনুপম চাইতো অন্তত একবেলা তমালি তার জন্য নিজের হাতে রান্না করুক, তার ব্যক্তিগত যত্ন নিক। কিন্তু তমালির এসব একেবারেই পছন্দ না। ওর মনে হতো বিয়ের পর অনুপম ওর ওপর বেশি নিয়ন্ত্রণ দেখাচ্ছে আর নিজের একনায়কতন্ত্র চাপিয়ে দিচ্ছে। ধীরে ধীরে তাদের মধ্যে ঝগড়া বাড়তে থাকে। একদিন রাগের মাথায় অনুপম বলে ফেলল, এটা আমার বাড়ি, এখানে তোমার ইচ্ছে মতো কিছু হবে না। আর তমালিও রাগের মাথায় বলে ওঠে, যদি এটা তোমার বাড়ি হয় তাহলে থাকো তোমার বাড়িতে, আমি আমার বাড়ি যাচ্ছি। আর অনেক গর্বের সঙ্গে নিজের জিনিসপত্র নিয়ে বাবার বাড়ি চলে এলো। তার যাওয়ার পর অনুপম অহংকারে ভরে গিয়ে তমালিকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেয়। কয়েকদিন দুই পরিবারই তমালি আর অনুপমের মিটমাট করানোর চেষ্টা করছিল, কিন্তু দুজনেই নিজের জেদে অটল ছিল। কেউই এক চুলো জমি ছাড়তে রাজি ছিল না। গত 8-10 মাস ধরে তমালি কোর্ট কাচারির চক্করে ঘুরছে। আইনজীবীরা তমালি আর অনুপমের সম্পর্ককে প্রতিটা দিক থেকে এতটা টানাটানি আর বিশ্লেষণ করছে যে সেই সম্পর্কের ভাঙা টুকরোগুলো এখন তমালির গায়ে বিঁধছিল। তমালির মনে হচ্ছিল যত তাড়াতাড়ি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায় ওর পক্ষে ততটাই মঙ্গল। কিন্তু আজ বাড়ির এই পরিবেশ যেন ওর ওপর বজ্রাঘাত হানে। যেই গর্ব নিয়ে সে অনুপমের বাড়ি ছেড়ে বলেছিল আমি আমার বাড়ি যাচ্ছি, আজ সেই কথাটা মরীচিকার মতো মনে হচ্ছিল। এই বাড়ি তো কখনোই আমার হতে পারে না। ও ধীরে ধীরে ফিসফিসিয়ে বলল। ঠিক তখনই গাড়ির দীর্ঘ হর্ন বাজে আর তমালি ওর চিন্তার জাল থেকে ফিরে আসে। প্রণব ওর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। কি ব্যাপার তমা, কোথায় হারিয়ে গেলি? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, একটু মাথা ব্যথা হচ্ছে বলে ও সিট বেল্ট খুলে গাড়ির দরজা খোলে।
প্রণব গাড়ি থামিয়ে বলল, আজ আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমি তোর সঙ্গে যেতে পারবো না, সরি। আজ তোকে নিজেকেই সামলাতে হবে। কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। তমালি গাড়ির দরজা বন্ধ করতেই প্রণব দ্রুত গাড়ি রিভার্স করে সামনে চলে গেল। একবারও সে কিছু বলার প্রয়োজন মনে করল না। আজ তার বোন কি মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেটা বোঝার জন্য কেউই তার পাশে নেই। দেখতে গেলে দুটি ভাই আছে, বাবা মা আছেন, একজন বৌদিও আছে, কিন্তু কেউই ওর পাশে দাঁড়ায়নি। আজ আমার জীবনে রায় বেরোনোর দিন, আর হয়তো আর একটা রায় ইতিমধ্যেই হয়ে গেছে। আমি নিজের বাড়িতেই বোঝা হয়ে গেছি, ওই বাড়িতে আমার কোনো অস্তিত্ব নেই। তমালির মনটা তিক্ত হয়ে ওঠে। ও কোর্টরুমের দিকে এগিয়ে গেল। এক বন্ধ ঘর, যেখানে আজ ওর ভাগ্যের সিদ্ধান্ত নেওয়া হবে। ঘরটিতে 2-3টি চেয়ার রাখা ছিল। ওর আইনজীবী ওকে নিয়ে গিয়ে একটি চেয়ারে বসালেন। কিছুক্ষণ পরে অনুপমও সেখানে এসে পৌঁছালো। তমালি অনুপমের দিকে তাকায়। দাড়ি বড় হয়ে গেছে, চুলও এলোমেলো। অনুপমকে খুব আনমনা লাগছে। মনের মধ্যে কোনো জটিলতায় ডুবে আছে। মনে হয় গতরাত কেঁদেছে। হঠাৎই কি হয়েছে তমা? তোমাকে খুবই বিষণ্ণ লাগছে। অনুপমের চোখ পড়তে ও উদ্বিগ্ন হয়ে উঠল। হয়তো জ্বর হয়েছে। তমালির মন খারাপ করে বলল, আরে তাহলে ওষুধ খেয়েছো? না। কি যে করো না তুমি, নিজের যত্ন নিতে পারো না কখনো। এখনও সেই পুরনো অভ্যাস যায়নি। অনুপম কাছে এসে তমালির কপালে হাত রেখে বলল, তোমার সত্যিই জ্বর হয়েছে? আমি এখনই তোমার জন্য ক্রোসিন নিয়ে আসছি। কিছু বলার আগেই অনুপম দ্রুত বাইরে বেরিয়ে গেল আর কাছের ওষুধের দোকান থেকে প্যারাসিটামল ট্যাবলেট আর জলের বোতল নিয়ে ফিরে এলো। এই নাও, তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও। তমালি ওষুধ খেয়ে নিল। প্রথমবার ওর মনে হলো ও কোনো তেতো ওষুধ নয়, যেন মিষ্টি কিছু খাচ্ছে। কিছুক্ষণ পরে বিচারক মহোদয় এসে সামনের চেয়ারে বসে পড়লেন। তিনি তার মোটা চশমার ফাঁক দিয়ে দুজনকে এক দৃষ্টে দেখলেন। তারপর বললেন, আপনারা দুজন কী সিদ্ধান্ত নিয়েছেন? দুজনেই চুপ করে আছে। ওদের নীরবতা দেখে তিনি রেগে গিয়ে বললেন, আপনারা দুজনেই উচ্চপদে কাজ করেন, ভালো পরিবার থেকে এসেছেন, শিক্ষিত হয়েও এমন অবিবেচক দম্পতি। আপনাদের থেকে তো ফুটপাতে বসবাস করা মানুষজন, বস্তিতে থাকা শ্রমিকরাও অনেক ভালো। অন্তত তারা নিজেদের সম্পর্কের গুরুত্ব বোঝে। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিত যেখানে 1 আর 1 মিলে 11 হতে পারে, আর না হলেও অন্তত 2 তো হয়েই যায়। আপনারা দুজন 2 নন, 1। এটা কবে বুঝবেন? এই গভীরতাটুকু বোঝার জন্যই আমি আপনাদের 3 মাস সময় দিয়েছিলাম। তবু আপনারা বোঝেন না যে আপনারা একে অপরের সুখ দুঃখের সাথী। কী ধরনের স্বামী স্ত্রী আপনারা? কেউই 1 ইঞ্চি নত হতে রাজি না? না, আমি মাথা নত করতে রাজি। আমি অনুপমের কাছে ক্ষমা চাইতে রাজি আছি। আমার ভুল হয়েছে। অনুপম যা চাইবে আমি তাই করব। তমালির চোখে জল এসে গিয়েছিল। দারুণ, এটাই একটি স্মার্ট স্ত্রীর চিহ্ন। বিচারক মহোদয় হেসে বললেন, আমিও ক্ষমা চাইতে রাজি আছি। এই কটা দিনেই বুঝে গেছি যে আমি আমার স্ত্রীকে ছাড়া থাকতে পারবো না। অনুপমের গলাটাও ভারী হয়ে উঠেছিল। আমিও এটাই চাই। আপনারা দুজনেই আপনাদের ইগো, স্ট্যাটাস আর টাকা পয়সাকে দূরে রেখে সম্পর্কের গভীরতায় ডুব দিন। তখন বুঝবেন আপনারা 2 নন, 1। তাই তো স্বামী স্ত্রীকে একজোড়া বলা হয়। একদম ঠিক। 2 আইনজীবী একে অপরের সঙ্গে হাত মেলালেন এবং আলিঙ্গন করলেন। একে অপরকে অভিনন্দন জানিয়ে বললেন, আমাদের কাছে নানান রকম কেস আসে বুঝলেন, কিন্তু এই ধরনের মামলায় হারতে আমাদের ভালো লাগে। আমরা কখনো সংসার ভাঙতে চাই না। ভাগ্য করে একজন ভালো জীবনসঙ্গী পাওয়া যায়, আর নিজের ভুল তাকে হারানো কোনো বুদ্ধিমানের কাজ নয়। আপনারা একদম ঠিক বলেছেন। আমি ভুলে গিয়েছিলাম যে এখন আমি একজন স্ত্রী। আগে আমি ওর প্রেমিকা ছিলাম, কিন্তু বিয়ের পর আমার দায়িত্বটা ঠিকমতো বুঝিনি। আমি এখনও অনুপমকে সেই আগের দৃষ্টিতেই দেখছিলাম। ওর কথা বলা বা বাধা দেওয়ার আগে আমার ভালো লাগতো না, কিন্তু এখন বুঝতে পেরেছি যে সেটাই আমার ভুল ছিল। তমালি কেঁদে ফেলল। আমারও তাই। আমি তমালির কাছে একটু বেশি আশা করে ফেলেছিলাম, আর ভুলে গিয়েছিলাম যে ও আমার স্ত্রী। এখন আমি আর অভিযোগ করার সুযোগ দেব না। যার শেষ ভালো তার সব ভালো। 2 আইনজীবী বললেন, আপনারা এখন ফিরে যান নিজেদের বাড়িতে। তাহলে আমরা যাই তমা? অনুপমের মুখ উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ অনুপম, আমি আমার বাড়ি যেতে চাই তোমার সঙ্গে। তমালি অনুজের হাত ধরল, আর অনুপম ধরল তনুজার হাত। দুজন একসঙ্গে নিজেদের বাড়ির দিকে রওনা দিল। বন্ধুরা,
অবশ্যই বলবেন আপনাদের গল্পটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই ফলো করবেন। আজকের গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরের একটি গল্পের সাথে।